এনার্জি আছে সবার মধ্যে? আজকে আমরা প্র্যাকটিস সেট মেলাবো। আগের দিন পুরো কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, জয়েনিং এর বুঝিয়েছি তো। পুরো কনসেপ্ট বোঝানো হয়েছে, তার একটা পিডিএফ সবাইকে দেওয়া হয়েছে। তোমরা যারা অনলাইন ক্লাস করছো তোমাদেরকে ওই পিডিএফটা দেওয়া হয়েছে, বা যাদের দেওয়া হয়নি তোমরা জানাবে, তাদেরকে দিয়ে দেওয়া হবে। আশা করি দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আগের দিন আমি কনসেপ্ট বুঝিয়ে 50টা প্রশ্ন দিয়েছিলাম, এবং ওই 50টা প্রশ্নের মধ্যে আমি প্রথম 5টা উত্তর সমেত বুঝিয়ে করিয়ে দিয়েছিলাম, তাই তো? আচ্ছা, আজকে ওই 5টার পর থেকে মানে 45টা তোমাদেরকে বাড়ি থেকে করে আনতে বলা হয়েছে। ওই 45টা আজকে আমি সুন্দর করে মিলিয়ে দেব। শুধু মেলাবো না, কেন ওটা ওটা হচ্ছে সেটা তোমাদেরকে বলে দেব। শুধু বলে দেব না, সেটা লেখা থাকবে। শুধু লেখা থাকবে না, সেই পিডিএফটা তোমাদের দেওয়াও হবে। দেখো, এই যে একটা প্রশ্ন, এটা তোমাদের দেওয়া হয়েছে, উত্তর দেওয়া ছিল না? এই যে আমি উত্তর করে দিয়েছি। উত্তরটা কেন হলো আমি বুঝিয়ে দেবো, এবং বাংলায় লাইনও লিখে দিয়েছি কেন হয়েছে। এবং এটা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ থাকবে না, এই পিডিএফটা তোমাদের প্রত্যেককে দেওয়া হবে। তার মানে আমি আমার 100% যেভাবে চাইছি মানে দেওয়ার চেষ্টা করছি। পরীক্ষা যেন একটাও জয়েনিং মিস না হয়। আজকের ক্লাসে পুরোটা মিলিয়ে দেবো। পুরো পিডিএফটা দিয়ে দেওয়া হবে, তোমরা পিডিএফটা নিয়ে বাড়িতে জিনিসগুলোকে নোট করে রাখবে। কারণ তোমরা তো উত্তরটা করলে, কিন্তু উত্তরটা কেন হলো সেটা স্যার বললো ঠিক আছে, এই মুহূর্তে মনে থাকলো, পরে তো ভুলে যাব। তখন যাতে আমি এই বাংলার এই লাইনটা দেখে বুঝতে পারি যে কোনটার সাথে কি হয়। তাহলে এই টাইপের আরো 5টা সেন্টেন্স দিলে আমি যাতে ওগুলো অ্যাপ্লাই করতে পারি। এটাই হচ্ছে ইংলিশ গ্রামার। কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়, এটা বোঝা এবং শেখার বিষয়। যারা বুঝবে শিখবে তারা দারুণ করবে, তাদের দেখে বাকিটা টুকবে। আর যারা শিখবে না বুঝবে না তাদেরকে সারা জীবন টুকে যেতে হবে। আচ্ছা, অনলাইন তোমরা যারা ক্লাস করছো, তোমরা আগের ক্লাসে কনসেপ্ট বুঝেছো, তোমাদেরকেও দেওয়া হয়েছিল। এখন প্রত্যেকটা লাইন ধরে ধরে উত্তরটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা সবাই ভালো করে মন দিয়ে দেখো এবং নিজেরাও মিলিয়ে নেবে, ভুলটা ঠিক করে নেবে। তারপরেও সমস্যা থাকলে আমাদেরকে এসএমএস করবে, আমরা সেখানে সমাধান দিয়ে দেবো। আচ্ছা, প্রথমটা কি আছে? দ্য টাইগার ওয়াজ হাংরি, ইট কিলড আ ডিয়ার। তাহলে টাইগারটা কি হয়েছে? ক্ষুধার্ত হয়েছে। সে কি করেছে? হরিণ শিকার করেছে। তাহলে এখানেও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কি, যে দুটো কাজ আমরা যদি নর্মালি ধরি, আমাদেরকে এই প্রথম 10টা কিসে করতে হচ্ছে আগে সবার আগে বুঝে নিই। প্রথম 10টার হেডিং কি? সিম্পলে করতে হবে। তাহলে সিম্পলের জিনিসগুলোকে আমি কাজে লাগাবো। আমি কমপ্লেক্স কম্পাউন্ডের জিনিস নিয়ে সেখানে হিজিবিজি করবো না, সিম্পলের জিনিস আনবো। সিম্পলের একটা সিম্পল জিনিস হচ্ছে যেটা বললাম, দুটো কাজের মধ্যে একটা কাজ একটু আগে, তার ভার্বের সাথে আইএনজি, বলেছি না এর আগে? এটার মধ্যেও ঠিক ওই রকম কনসেপ্টটাকে তুমি ঢুকিয়ে দিতে পারো। হ্যাঁ, এটার মধ্যেও কিন্তু আমি ওইটাকে অ্যাড করতে পারি। কি অ্যাড করতে পারি? বাঘটা ক্ষুধার্ত হয়েছিল, তারপর সে কিল্ড করেছিল। সে কিল্ড করার পর কি ক্ষুধার্ত হয়েছিল? না, এমনটা তো নয়। আচ্ছা, তাহলে দুটো কাজের মধ্যে সে ক্ষুধার্ত তো আগে হয়েছিল, তাহলে সেটার ভার্ব হচ্ছে কি? ওয়াজ। তাহলে ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর এগুলো কি বি ভার্ব। আমি কি বলেছি? যে কাজটা আগে তার ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে ওয়াজ এর সাথে আইএনজি করলে ওয়াশিং হয়ে যাবে, ধোয়াধুয়ি হয়ে যাবে। তা করলে তো হবে না। তাই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে আমরা সেটাকে বলবো বি ভার্ব। বি ভার্ব তো এগুলো, তখন তার লাস্টে আমরা আইএনজি যুক্ত করে দেবো। কি হয়ে যাবে? বিং। বিং হলো। তারপর হাংরি যেমন আছে বসিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, ইট কিল্ড আ ডিয়ার। ইট মানে কে? ইট মানে তো দা টাইগার। তাহলে দা টাইগারকে তো আমি প্রথমে বসাইনি, তাহলে দা টাইগারকে তো বসাতে হবে। তাহলে দা টাইগারকে বসালে ইটকে তো আর দরকার নেই। কিল্ড আর ডিয়ার, কিল্ড আর ডিয়ার হয়ে গেল। বিং হাংরি কমা দা টাইগার কিল্ড আর ডিয়ার। তাহলে জয়নিং হয়ে গেল। জয়নিংটা কি? দুটো আলাদা সেন্টেন্স একটা সেন্টেন্সে পরিণত হয়ে গেল। এবার একটা সেন্টেন্সের মধ্যে তো কোনো সাবজেক্ট রিপিট হতে পারে না, কোনো নাউন তো রিপিট হতে পারে না। তাই এখানে আমরা দা টাইগার নিলে ইট নেব না, আমরা নাউনটাকেই নেব, প্রোনাউনটাকে নেব না। সবাই বুঝেছি এটাকে? এবং এটাকে দেখো সহজভাবে আমি বিশ্লেষণ করে দিচ্ছি যে ওয়াজ বা অ্যাম, ইজ, আর এইসব থাকলে সিম্পল করার সময় বিং ব্যবহার করতে হয়। দেখেছো? এই লাইনটা তুমি মনে রাখবে। এবার বিষয়টা হচ্ছে কেন বিং করা হয়, এটা আর বলতে পারিনি, কারণ আরো বললে তো বড় হয়ে যাবে। সেই কেনটা তোমরা জেনে নাও। কেনটা হচ্ছে এগুলো বি ভার্ব। তাহলে বি ভার্ব হলে বি এর লাস্টে আইএনজি যুক্ত করে দিলে বিং। তাহলে বিং এর মধ্যে দিয়ে ওয়াজ, ওয়্যার, এই 5টাই কাজ হয়ে যায়। আর ডিটেলস এর মধ্যে যাচ্ছি না। সবাই বুঝেছি তো? হি স দ্য টিচার, হি স্টপড টকিং। তাহলে টিচার দেখে সে কি করলো? কথা বলা বন্ধ করে দিল। তার মানে এটা করা, এটা দেখা, এটা হওয়া মাত্রই ওটা হয়ে গেল। ঠিক আছে। তাহলে এখানেও দেখো দুটো কাজ,
দুটো কাজ না, একটা একটু আগে একটা একটু পরে। কোন কাজটা আগে? টিচারকে তো আগে দেখলো, তারপর তো কথা বলা সে বন্ধ করলো। তাহলে এটার ভার্বটা কি আছে? প্রথম কাজের ভার্ব কি? তাহলে এটার প্রথম ভার্ব কি হয়? সি, তার সাথে আইএনজি। সিং কাকে দেখলো? টিচারকে, দা টিচার, কমা বাদ বাকি এখানে যা আছে পুরোটা বসিয়ে দিলাম। এটাতে কেউ কোথাও বুঝতে না পারলে বলো। বুঝেছি সবাই? আচ্ছা, তারপর দেখো, দ্য কফি ইজ ভেরি হট, আই ক্যান নট ড্রিঙ্ক ইট। এখনো ভাবছি কি একটা যেন ভেবেছিলাম বলবো, মনে হচ্ছে না। ঠিক আছে, মনে হয়তো পড়ে যাবে। দ্য কফি ইজ ভেরি হট, আই ক্যান নট ড্রিঙ্ক ইট। আচ্ছা দেখো, এইখানে একটা জিনিস দেখো, সব সেন্টেন্স একই রকম না, সব কটাতে দুটো কাজ পাবো এমন তো নয়। এখানে কি বলছে? কফিটা খুব গরম, আমি কিন্তু এটাকে ড্রিঙ্ক করতে পারিনি। আচ্ছা, তাহলে কফিটা গরম হওয়ার জন্যই তো আমি ড্রিঙ্ক করতে পারছি না, তাহলে এটার জন্য এটা হচ্ছে না। তো এখানে দেখো সাবজেক্ট কে? দা কফি, সরি এখানে কি দেখছি, এখানে সাবজেক্ট হচ্ছে দা কফি আর এখানে সাবজেক্ট হচ্ছে আই। দুটো সাবজেক্ট তো আলাদা, তাহলে সাবজেক্ট আলাদা কিন্তু কাহিনীটা ঠিক এরকম যে এটার জন্য ওটা হয়নি। তখন আমরা কি করব? এই ভেরিটাকে টি ডবল ও টু করে দেবো যদি ভেরি থাকে। তাহলে দা কফি ইজ টু হট। আচ্ছা, এই হটটা কার জন্য? আমার জন্য, তাহলে ফর মি কথাটা বসাবো। তারপরে টি ও টু বসিয়ে পরের সেন্টেন্সের ভার্বের ফার্স্ট ফর্ম বানাবো। ড্রিঙ্ক এটা ফার্স্ট ফর্মেই আছে, তাহলে ড্রিঙ্ক যেমন আছে তেমনই বসিয়ে দিলাম, বাদ বাকি আর কাউকে নেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে আমি কি বলছি দেখো, সাবজেক্ট আলাদা হওয়ায় ফর্মি যোগ করে টি ডবল ও টু আর টি ও টু ব্যবহার করা হয়েছে। সিম্পল সেন্টেন্সে তো আসে যে টি ডবল ও টু আর টি ও টু, আমরা এর আগেও তো করেছি, ট্রান্সফরমেশনে করেছি না। টু উইক টু ওয়াক, যে এতটাই দুর্বল সে হাঁটতে পারছে না। বলো। হ্যাঁ, মি টু ড্রিঙ্ক না, মি টু ড্রিঙ্ক কেন হবে? কমাও দিবি না, টু ড্রিঙ্ক। তুই যদি ফর্মিটা মিস করে যাস তাতে সমস্যা নেই, এইটুকু অন্তত ঠিক করতে হবে। দা কফি ইজ টু হট টু ড্রিঙ্ক, খুব গরম। পরের টিও টু দিয়ে যেটা লিখছি সেটা পুরো নেগেটিভ অর্থ বোঝায়, যে এটা এটা করা যাচ্ছে না, এরকম একটা সেন্স। বলো। হি ইজ আ গ্রেট স্কলার, এভরিওয়ান নোজ ইট। এটার মানে কি? মানে বলো, স্কলার মানে কি? মেধাবী, তাহলে সে ভীষণ মেধাবী। এভরিওয়ান নোজ ইট, সবাই তাকে চেনে এমনটা না, সবাই এটা জানে, মানে সবাই এটা জানে যে ওর মধ্যে খুব মেধা রয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি করব এটা? তাহলে সবাই জানে ও মেধাবী, ব্যাস হয়ে গেল, সবাই জানে যে সে মেধাবী। এবার যে সে আমরা এখানে করব না, কারণ কমপ্লেক্স তো বলেনি। তাহলে কি করব দেখো, দ্বিতীয় বাক্যের ইটের জায়গায় প্রথম বাক্যের সারমর্মকে ইনফিনিটিভ করে বসিয়ে দাও। আমাদের এসব মুখস্থ করার দরকার নেই, বোঝার জন্য জাস্ট দিয়েছি। আমরা কি করব দেখো, সবাই জানে, তাহলে এভরিওয়ান নোজ। আচ্ছা দেখো, এখানে আছে ইট, আমরা ইট বসাবো না, কারণ ইটটা কার জন্য এসছে? তার মধ্যে স্কলার রয়েছে, স্কলারের জন্য ইট কথাটা এসছে। তাহলে সবাই জানে মেধা, এটা তো ভালো বোঝাচ্ছে না। সবাই জানে তাকে, যে তার মধ্যে মেধা রয়েছে, তাহলে এভরিওয়ান নোজ হিম হলো। তারপরে কি করতে হবে? টু টি ও টু বসাতে হবে। টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। তাহলে প্রথম যে অংশটা রয়েছে তার মধ্যে ভার্ব কোনটা? ইজ। তাহলে ইজ এর ফার্স্ট ফর্ম কি? এটা তো বি ভার্বের মধ্যে পড়ছে, তাই আমরা এখানে কি বসাবো? বি। তারপরে এ গ্রেট স্কলার যেমন আছে বসিয়ে দিলাম। বুঝে গেল? আচ্ছা, তারপর দেখো, আই হ্যাভ সাম ডিউটিস। বলো। কমপ্লেক্সে ছিল কিনা, এটা সিম্পল করা হচ্ছে। এই সেন্টেন্সটাই কমপ্লেক্সে দিলে অন্যরকম হবে, কম্পাউন্ডে দিলে অন্যরকম হবে। আর যদি তোমায় কোনো কিছু উল্লেখ না করে বলে জয়েনিং করো, তাহলে তুমি যে কোনো ভাবে করতে পারো। কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, এই তিনটের পার্থক্যটাকে বুঝতে হবে। সবাই জানে যে ও মেধাবী, কোনো জটিলতা নেই এর মধ্যে। আর সবাই জানে অন্যরকম ভাবেও করা যায়। দেখো, আই হ্যাভ সাম ডিউটিস, আমার কিছু ডিউটিস রয়েছে, আই মাস্ট পারফর্ম দেম, তাই তো? তাহলে এখানেও দেখো মাস্ট যদি থাকে, এই কি সুন্দর আমি দিয়েছি, যদি মাস্ট থাকে তাহলে টি ও টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে করতে হবে।
তাহলে আই হ্যাভ সাম ডিউটিস, আই হ্যাভ সাম ডিউটিস যেমন আছে তেমনই রাখলাম, তারপর টিও টু বসালাম, তারপর পরের যে অংশটা আছে এর মধ্যে জাস্ট ভার্বকে খুঁজবো, ভার্ব হচ্ছে পারফর্ম, তার ফার্স্ট ফর্ম বসিয়ে দিলাম পারফর্ম, আর কিচ্ছু লাগবে না। আই হ্যাভ সাম ডিউটিস টু পারফর্ম, আমার কাছে কিছু ডিউটি রয়েছে পারফর্ম করার জন্য, আর দেমের প্রয়োজনই তো নেই এখানে, জয়নিং মানেই তো যতটা ছোট করা যায়। এখানে দেম কেন বসানো হয়েছে, কেন, কারণ ডিউটি কথাটা নেই এখানে, কারণ ডিউটির জন্য দেম এসছে, এখানে তো ডিউটি রয়েছে আমার, আর দেম কেন বসাবো, ডবল কেন বসাবো। হি ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে সে অসুস্থ ছিল, সে মিটিং অ্যাটেন্ড করতে পারেনি, তাহলে কারণ বোঝাচ্ছে যে এই কারণে এটা হচ্ছে না। এরকম কারণ কারণ বোঝালে এই যে ওয়িং টু আর বিকজ অফ সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে করা যায়। তাহলে আমরা কি করব, দেখো সে অসুস্থ, তার মানে মানে সে অসুস্থ তাই সে মিটিং অ্যাটেন্ড করতে পারলো না, তার মানে তার শরীরের মধ্যে অসুস্থতা রয়েছে, অসুস্থতা থাকার কারণে সে মিটিং অ্যাটেন্ড করতে পারলো না। তাহলে অসুস্থ ইল, আর অসুস্থতা ইলনেস, অসুস্থতা করে নিতে হবে। তাহলে অসুস্থতাকে আমি আমারটা একটু বলে নি, বুঝে না তারপর হোক, আমি যার জন্য কাউকে সাড়া দিচ্ছি না, আমার ছন্দটা পতন হয়ে যাবে, তারপর সবারটা শুনবো দেখ। আচ্ছা দেখো তাহলে তো আমরা এখানে কি করবো, ওয়িং টু, আচ্ছা দেখো ইলটাকে কি করব, ইলনেস, তাহলে কার ইলনেস, তার, তাহলে হিজ ইলনেস, তাহলে ওয়িং টু হিজ ইলনেস, তারপর এদিকে যা আছে সব বসিয়ে দেবো, এখানে কোনো কিছুর পরিবর্তন হবে না, শুধু একটা কমা বসিয়ে দেবো। তাহলে সেন্টেন্সটা শুনতে কেমন লাগছে, ওয়িং টু হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আলাদা কি করা যায়, ওয়িং টু এর জায়গায় বিকজ অফ বসানো যায়, বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এবার বাকিদের বক্তব্য হতে পারে স্যার দুটো কাজ, একটা কাজ আগে পরে, এটা আগে পরের কাজ বোঝাচ্ছে না, এটা একটা কারণ বোঝাচ্ছে, কার্যকারণ, যে এটার জন্য সে ওটা করতে পারেনি। আমি যদি এখানে ভাবি এটা আগের কাজ এটা পরের কাজ, তাহলে আমরা বি ভার্ব আইএনজি করে দেবো, সেটা একটা কমা সেন্টেন্সে পরিণত হবে, ঠিকঠাক ওটা জয়নিং হলো না। ঠিক আছে, যখন কারণ বোঝাবে যে এটার জন্য সে ওটা করতে পারলো না, এইরকম ক্ষেত্রে আমরা একটা কারণ বোঝাচ্ছে না, কারণ বোঝালে বিকজ কথাটা আসে না, বিকজ দিয়ে করি তো আমরা, তাহলে আমরা যদি ওয়িং টু মনে না থাকে আমাদের মনে রাখার দরকার নেই, আমরা বিকজ দিয়ে করব। এবার বিকজ দিয়ে, বিকজ হিজ ইলনেস ভাল লাগছে না, বিকজ অফ, কারণ এর, এর কথাটা আনতে, বিকজ অফ, তারপর ব্যাস যেমন আছে তেমন করব। ঠিক আছে, বারবার আমি রিপিট করছি, এগুলো আমাদেরকে ভালো করে এই সব করা সেন্টেন্স উত্তর সমেত খাতায় থাকতে হবে, যখনই কোনো জয়নিং তুমি কোথাও পাবে দেখবে এগুলোর বাইরে যদি দেয় তুমি ম্যাচ করবে যে এই সেন্টেন্সটা এই 45টা বা 50টা সেন্টেন্সের সাথে কোনটার সাথে মেলে, তাহলে সেইটা আমি কিভাবে করেছি সেই প্রসেসটা আমাকে এখানে খাটাতে হবে। বিং, বিং ইল দিয়ে আছে, তা বিং ইল দিয়ে করেছিস, আচ্ছা বল সেন্টেন্সটা কি করেছিস বল, বিং, বিং আস্তে আস্তে, বিং, বিং ইল, ওটা করলেও হবে, ওরম ভাবেও হয়, ওরম ভাবেও হয়। The boy is very small, he cannot reach the branch। আমরা ইংলিশ বই প্রকাশ করতে চলেছি, দুটো বই তৈরি করা হচ্ছে, একটা বাচ্চাদের জন্য 5 to 7 আর একটা 8 to 12 বই, মানে একটা বইয়ের মধ্যে থাকবে কনসেপ্ট আর আরেকটা বইয়ের মধ্যে থাকবে ওই কনসেপ্টের উপর ভিত্তি করে প্রশ্ন উত্তর। এইরকম সহজ ভাষার বই সারা পশ্চিমবঙ্গে কোথাও কেউ বার করতে পারেনি, আমরাও এখনো বার করিনি, তবে রেডি করা চলছে, এমন দারুণ সহজভাবে বইটা হবে, মানে অন্যরকম, অনেকদিন ধরে কাজ চলছে, এখনো চলছে, আগামীতে আরো চলবে, তো সেটাও তোদের সামনে আনবো, যে কোনো রকম বই কোথাও কোনো ইংলিশ বই হিজিবিজি কিচ্ছু কিনতে হবে না, যেটুকু আমাদের স্কুলের জন্য প্রয়োজন, যেটুকু আমাদের সরকারি চাকরির জন্য প্রয়োজন, যেটুকু আমাদের লেখার জন্য প্রয়োজন, যেটুকু আমাদের স্পোকেনের জন্য প্রয়োজন, সেইটুকু ওর মধ্যে থাকবে। দুটো গ্রামারের বই বানানো হচ্ছে আর দুটো রাইটিং বই বানানো হচ্ছে, এবং আমাদের বইগুলো পিডিএফ বুক, আমরা কোনো ওই কাগজের কপি এখনই বার করছি না, আমরা এখন পিডিএফ বুকটা করবো, ওই পরে পিডিএফটা তো বইয়ে প্রকাশ করার কোনো ব্যাপার নয়, প্রথম অবস্থায় আমরা পিডিএফ বুকই বানাবো।
আমরা অনলাইন সমস্ত ক্ষেত্রে আমরা পিডিএফ জিনিসটা মানে দারুণ করে সব ক্ষেত্রে বানানোর চেষ্টা করছি, যেখান থেকে যেটা ভালো সেখান থেকে সেটা নিয়ে। হ্যাঁ, না না এটা বলতে চাইছিলাম না, আমার মনে হলো তাই বললাম। না, অনেকে অনেক রকমের বই ফই কিনে ফিনে আনে, পড়াতে তো আমি পারি না, বই ফই নিয়ে তো আমি তো আমার মতো করে পড়াই, কারণ 10 জনের 10 রকমের বই হলে তো আমি ঠিকঠাক করাতে পারবো না। আমি এটা করাবো বলে আমার বইয়ে নেই, আমি যেটা সহজ যেটা প্রয়োজন সেটা ঠিক করাবো। দেখ, দ্য বয় ইজ ভেরি স্মল, হি ক্যান নট রিচ দ্য ব্রাঞ্চ। আচ্ছা, তাহলে এই যে যখন এরকম থাকে ভেরি এবং ক্যান নট বা কুড নট, তাহলে তো হয়েই গেল, আমাদের ছন্দে চলে এসছে। তাহলে টি ডবল টু, টিও টু। তাহলে দা বয় ইজ যেমন আছে বসালাম, তাহলে এখানের এই ভেরিটাকে সরি কি বসাবো, টি ডবল টু স্মল, তারপরে কি করব, তারপর টিও টু বসাবো, এবং এখানে ভার্বের ফার্স্ট ফর্ম যেটা আছে বসিয়ে বাদ বাকি পুরোটা কমপ্লিট করে দেবো। বুঝতে পেরেছি সবাই? তাহলে অক্ষমতা বা নেতিবাচক বোঝাতে টি ডবল টু আর টিও টু বসাতে হয়। তারপর দেখো, হি ফিনিশড হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট টু বেড। তাহলে সে তার কাজ কমপ্লিট করেছে এবং সে কোথায়, বিছানায় গিয়েছে। তাহলে এখানে আমরা দুটো কাজ দেখতে পাচ্ছি না, একটা কাজের পর আর একটা কাজ হচ্ছে। তাহলে প্রথম কাজ কোনটা, আগে কাজটা কমপ্লিট হয়েছে, তাহলে এটাকে কি লিখবো, ফিনিশিং। আমার সাথে সাথে বলবি যারা করেছিস, খাতায় তো ধর সবাই করেছিস, ঠিক আছে, আমার সাথে সাথে বল, মিলে গেলে আমার সাথে সাথে বল, কোনো সমস্যা নেই, কারণ আমি তো তোর খাতাটা এরকম দেখতে পাচ্ছি না। বলো, আমি আমারটা আগে বলবো তারপর সবারটা শুনবো। দেখো, তাহলে ফিনিশিং হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট টু বেড যেমন আছে তেমনই বসিয়ে দিলাম, ফুল স্টপটা কমায় পরিণত করলাম, বাদ বাকি সমস্যা নেই। আফটার ফিনিশিং হিজ ওয়ার্ক, তার কাজটা কমপ্লিট হওয়ার পরে, মানে এটার পরে ওটা হচ্ছে, আফটার দিলে এখানে ভালো যাচ্ছে, যদি আফটার নাও দিস তাতে কাটবে না। একটা কাজ পুরো সমাপ্ত হয়ে গেছে, তারপর আর একটা কাজ শুরু হচ্ছে, তখন আমি আফটার কথাটা আনবো, আর এটার পরে আমি ওটা করলাম, তার মানে এটা কমপ্লিট করে করেছি এমনটা নয়, বিভিন্ন ক্ষেত্রে এমনটা হয়, ওইটা চলতে চলতে আমি ওটা করার পর ওদিকে চলে গেলাম। মানে দেখ, বাঘটা খিদে পেয়েছিল, সে হরিণটাকে শিকার করলো, তার খিদে পাওয়া কমপ্লিট, আর সে খিদে পাচ্ছে না, তারপর হরিণটাকে শিকার করছে, এরকম কি বোঝাচ্ছে? এরকম বোঝাচ্ছে না বলে ওখানে আফটার ছিল না, আর এখানে তো তার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই একটু ছোট্ট ছোট্ট জাস্ট একটু নুন আর চিনির ডিফারেন্স, এগুলো একটু বুঝে নিতে হবে। বোঝা গেল কেন আফটার এখানে বসালাম, কেন ওখানে বসাচ্ছি না। আমি কি বললাম, তুই যদি আফটার নাও বসাস তাও এটা কারেক্ট, আফটার বসালে ডিটেলস হলো যে একটা কমপ্লিট হওয়ার পর যদি আরেকটা শুরু হয়। সি ইজ সিঙ্গার, সি ইজ অলসো আ ডান্সার। দেখো তার মধ্যে দুটো গুণ রয়েছে, সে সিঙ্গার যেমন, সে ডান্সারও। বিসাইড বিং আ সিঙ্গার, সি ইজ আ ডান্সার। দেখো, সি ইজ অলসো এ ডান্সার, অলসো কথাটা দরকার নেই, সি ইজ আ ডান্সার কথাটা লিখলেই হবে। প্রথম অংশে কি দেখতে পাচ্ছি, দেখো সে এটার পাশাপাশি ওটাও সে করে, সিম্পল সেন্টেন্সে করতে বলা হচ্ছে, তো এটার পাশাপাশি ওটা যখনই হবে তখন বিসাইডস কথাটা আসে, বিসাইড নয়, লাস্টে এস দরকার, বিসাইডস। বিসাইডস এর পরে আমরা এই যে ভার্বটা কি ভার্ব, বি ভার্ব, বিং আর সিঙ্গার, ব্যাস। দ্য ওয়েদার ওয়াজ ফাইন, উই ওয়েন্ট ফর আ ওয়াক। তাহলে ওয়েদারটা ফাইন হয়ে গেছে এবং আমরা কি করছি, আমরা ওয়াকের জন্য বেরিয়ে পড়েছি, তাই তো, ওয়েদার ফাইন হয়ে গিয়েছিল, আমরা হাঁটার জন্য বেরিয়ে পড়েছিলাম। দেখো এখানেও দেখো কারণ এবং ফলাফল এবং ভিন্ন সাবজেক্ট, তো এক্ষেত্রে আমরা কি করব, দ্য ওয়েদার ওয়াজ ফাইন, তাহলে আগে ফাইন হলো, তারপরে তো আমরা হাঁটতে গেলাম, তাই তো, তাহলে দ্য ওয়েদার বিং ফাইন, উই ওয়েন্ট ফর আ ওয়াক, এভাবে করা যায়। এটা নমিনেটিভ অ্যাবসলিউট করা হয়েছে, এই নমিনেটিভ অ্যাবসলিউটে সাবজেক্টটাকে প্রথমে বসাতে হয়। তারপর দেখো, হি ওয়ার্কড হার্ড, হি ফেল সিক। যে যেটা করেছো, সে ওই যে বলেছি না দুটো করে লাইন রাখতে, এই লাইনটা করে নেবে সবাই, তারপরে কারোরটা যদি মনে হয় বলতে, আমি কিছু কিছু মাঝে মাঝে তো শুনছি, যাদের জিজ্ঞাসা করা তারা জিজ্ঞাসা করবে। হি ওয়ার্কড হার্ড, হি ফেল সিক, তাই ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, তাহলে কঠিন পরিশ্রম করা সত্ত্বেও হি ফেল সিক, এরকম ভাবে সহজ ভাবে করা যায়। তারপরটা দেখো, না আমি যেটা করেছি এটা করে নাও সবাই, আমি যেটা করেছি সেইভাবে তোমার যদি পরীক্ষায় না মনে পড়ে, তোমরা ঠিক যেরকম ভাবে যে চেষ্টা করছো সেভাবে যদি করে থাকো, করে দেবা, পরীক্ষার সময় কেউ ছেড়ে আসবে না।
I went to the station. I wanted to see him off. তাই তো, আমি গিয়েছি কোথায়, স্টেশনে, তাই তো। আই ওয়ান্টেড টু সি হিম অফ, আমি তাকে দেখতে চেয়েছিলাম। তাহলে আই ওয়েন্ট টু দ্য স্টেশন, আমি স্টেশনে কেন গিয়েছি, তাকে দেখতে, টু সি হিম অফ। তাহলে পরেরটার ক্ষেত্রে টিও টু দিয়ে কমপ্লিট হয়ে গেল, এটাকে বাদ দিয়ে দেওয়া হলো। কি বলছে এখানে দেখো, যাওয়ার উদ্দেশ্য ছিল বিদায় জানানো, মানে এটা ওটার উদ্দেশ্য হচ্ছে, তখন টিও টু বসিয়ে করা যায়। জিনিসগুলো নোট করে নেবে, সবাই মিলিয়ে নেবে। আচ্ছা, এবার আমরা কি করব, কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বানাবো। জটিল বানাবো, দেখো, হি ইজ আ ডক্টর, হি ইজ ভেরি কাইন্ড। 19 থেকে না, ও তাহলে এটা এখানে হবে, এটা এখান থেকে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে সিম্পলের মধ্যেই, হ্যাঁ, এক্সাম্পলটা। আচ্ছা, হি ইজ আ ডক্টর, হি ইজ ভেরি কাইন্ড, সে একজন ডক্টর, সে খুব দয়ালু। তাহলে ডক্টর হওয়ার কারণে সে কিন্তু খুব দয়ালু। ঠিক আছে, পরিচয় বা অবস্থা বোঝালে আমরা বিং ব্যবহার করে করতে পারি। এখান থেকে কমপ্লেক্স সেন্টেন্স হবে, আই নো দ্য ম্যান, হি স্টোল ইউর ওয়াচ। আচ্ছা, আমি জানি, এই যে দেখো দ্য ম্যান রয়েছে, ঠিক আছে, তার পরিবর্তে আমরা একটা রিলেটিভ প্রোনাউন আনবো, সেটা হচ্ছে হু। মানুষ বোঝালে হু, আর বস্তু বোঝালে হুইচ হয়। তাহলে আই নো দ্য ম্যান হু স্টোল ইউর ওয়াচ, আমি দেখেছি সেই মানুষটাকে যে চুরি করেছে তোমার ঘড়িটাকে। তাহলে দেখো, ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হু ব্যবহার করে কমপ্লেক্স করা যায়। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যদি এরকম থাকে যে আই নো দ্য ম্যান হি স্টোল, আমি জানি মানুষটাকে, তা মানুষটা সম্বন্ধে পরে আবার, মানে এখানে যেটা থাকছে তার পরিবর্তে আবার এখানে একটা সাবজেক্ট চলে আসছে, মানে তারই ডুপ্লিকেট কপি, তখন আমরা এটাকে কেটে দিয়ে হু বসাবো মানুষ হলে, আর বস্তু হলে হুইচ বসাবো। তারপর দেখো, টেল মি দ্য ট্রুথ, আই উইল লেট ইউ গো, আমাকে সত্যি কথা বলো, আমি তোমায় ছেড়ে দেবো, এরকম একটা ব্যাপার, তাই তো। তাহলে এখানে দেখো একটা কন্ডিশন বোঝাচ্ছে, যদি তুমি আমায় সত্যি কথা বলো, আমি তোমায় ছেড়ে দেবো। কন্ডিশন তৈরি করে নাও, আমাকে তো কমপ্লেক্স করতে হবে, আর কন্ডিশন মানে ইফকে নিয়ে চলে আসো, আর কিচ্ছু করতে হবে না। তাহলে টেল মি দ্য ট্রুথ, আই উইল লেট ইউ গো, তোমাকে আমি ছেড়ে দেবো। তাহলে তুমি যদি আমায় সত্যি কথা বলো, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আমি তোমাকে নিয়ে আসবো। ইফ ইউ টেল মি দ্য ট্রুথ, ঠিক আছে, আই উইল লেট ইউ গো, আই উইল লেট ইউ গো লাস্টে যেমন আছে তেমনই বসিয়ে দিলাম, শুধু প্রথমটাকে আমরা একটু অনেক ঠিক করলাম। কি করলাম, ইফের পরে এদিকের ইউটাকে এদিকে নিয়ে আসা হলো, তারপরে টেল মি দ্য ট্রুথ যেমন আছে তেমনই রাখলাম। তাহলে ইফ আর ইউ এই দুটোকে শুধু অ্যাড করা যায়, বাদ বাকি যা আছে তাই রয়েছে। দেখো, হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট, তাহলে সে গরিব, মানে এখানে গরিব এবং সৎ ভালো তো, কিন্তু গরিবদের মধ্যে যেটা দেখা যায়, বলা ঠিক নয়, যে সৎ নাও সে হতে পারে, সে দেখা গেলো তার নেই, সে চেষ্টা করবে চুরি ডাকাতি কিছু করে আর কি নিজেরটা নেওয়ার, তাহলে এরকমটা হওয়া উচিত, কিন্তু সেখানে কিন্তু সে অনেস্ট, অবশ্যই হওয়া উচিত নয়, ঠিক আছে, তবুও। তাহলে এটা একটা বিপরীত কথা, তাহলে বিপরীত বোঝালে তাহলে যদিও কথাটাকে আনবে, কমপ্লেক্স তো, যদিও। তাহলে যদিও হি ইজ পুয়ার, অলদো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট যেমন আছে তেমনই রইলো, শুধু অলদো অ্যাড করলাম, বাদ বাকি যা আছে সব সেম আছে। দ্য ট্রেন হ্যাড লেফট, উই রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন হ্যাড লেফট, উই রিচ দ্য স্টেশন। তাহলে এখানে দেখো কিরম বলছে, যে সময় নির্দেশ যদি বোঝায় তাহলে হোয়েন ব্যবহার করে কমপ্লেক্স করে দাও। সময় যখন বোঝাবে, সময়, অ্যাডভার্ব অফ টাইম, হোয়েন ব্যবহার করা হয়। তাহলে সময়, তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, উই রিচ দ্য স্টেশন, যখন আমরা স্টেশনে গেছি দেখি ট্রেনটা চলে গেছে। তাহলে হোয়েন উই রিচ দ্য স্টেশন, উই রিচ দ্য স্টেশন, সেকেন্ড অংশটা প্রথমে বসিয়ে হোয়েনটাকে প্রথমে দিলাম, কমা দিয়ে প্রথম অংশ বসিয়ে দিলাম, কিছুই চেঞ্জেস হয়নি, জাস্ট একটু হোয়েন বসিয়ে দেখতে হবে হোয়েনটা প্রথমটার সাথে যায় না দ্বিতীয়টার সাথে যায়। যখন ট্রেনটা ছেড়ে দিয়েছে তখন আমি স্টেশনে গেছি এমনটা না, আমরা স্টেশনে গেছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে, বোঝা গেল। যখনই এরকম সময় নির্দেশ বোঝাবে তখন আমরা হোয়েন দিয়ে কমপ্লেক্সে জয়েনিং করব। দিস ইজ দ্য প্লেস ট্যাগর ওয়াজ বর্ন হেয়ার, তাহলে এটা হচ্ছে সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিল। তাহলে দিস ইজ দ্য প্লেস হোয়ার ট্যাগর ওয়াজ বর্ন, যদি স্থান বোঝায়, এগুলো সব অ্যাডভার্বের মধ্যে পড়ছে। কমপ্লেক্স সেন্টেন্সে সময় বোঝালে হোয়েন, স্থান বোঝালে হোয়ার, বোঝা গেল।
তাহলে কি হলো, দিস ইজ দ্য প্লেস হোয়ার ট্যাগোর ওয়াজ বর্ন। এগুলো জয়নিং করতে গেলে একটু অর্থটা বুঝে একটু বাংলায় ভেবে নিতে হবে। যদি আমাকে বাংলায় করতে হতো আমি তাহলে কিভাবে করতাম।